বিএনপি যেভাবে নির্বাচনে বারবার কথা বলতেছে, আমার কেমন যেন মনে হচ্ছে তারা আস্তে আস্তে জনগণ থেকে তারা দূরে সরে যাচ্ছে। তারা জনগণের ভাষায় তারা কথা বলতেছে না, জনগণের চাওয়া তারা না বুঝে তারা কথা বলতেছে। তা আমি বলবো বিএনপির মতো একটা এত বড় একটা রাজনৈতিক দল, তাদের অন্তত এই ক্ষেত্রে সিনসিয়ার হওয়াটা আমার কেমন যেন মনে হচ্ছে জরুরি। এবং আমাদের এত নির্বাচনে আমাদের ফেনা তুলতে হবে। আজকে আমার একটা স্পষ্ট প্রশ্ন, আমি মনির ভাইয়ের কাছে প্রশ্নটা রাখতে চাচ্ছি, উনি ওনার সময় উনি উত্তর দিবেন। এই বিপ্লবী সরকার অর্থাৎ যারা জীবন দিয়েছে বাংলাদেশে 5ই আগস্টে যেই ঘটনা ঘটলো, এই 36-এর এই ঘটনায় যারা শহীদ হয়েছে, এই শহীদদের ব্যাপারে, এদের রিকগনিশনের ব্যাপারে, এদেরকে সাপোর্টের ব্যাপারে বিএনপি এ পর্যন্ত কতটুকু কি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আমি দুইটা বিষয় একটু কথা বলবো। একটি হচ্ছে এই সরকার একটা বিপ্লবী সরকার। এখানে আপনার হচ্ছে এই সরকার অর্থাৎ গত ফ্যাসিস্ট, এটা আমি জাস্ট আমার মনির ভাইকে আমি প্রশ্ন রাখছি যে আপনার হচ্ছে যদি আওয়ামী লীগ সরকারের ফুল কোর্স কমপ্লিট হয় কিন্তু 2028-এ, তাহলে 2028 পর্যন্ত নির্বাচন নিয়ে কথা বলার তো দূরের কথা, আপনার হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলার কোনো রাজনৈতিক দলের কোনো সুযোগ ছিল না। তাহলে একটা একটা বিপ্লব যখন হয়ে গেল, এই বিপ্লবের মাধ্যমে যখন একটা বিপ্লবী সরকার ক্ষমতায় আসছে, তারা নিঃসন্দেহে দেশের মৌলিক যে করাপ্টেড অর্গান, যে ভাঙ্গাচোরা অর্গান গুলো আছে এগুলোকে সংস্কার করে। 2029 পর্যন্ত মেবি সরকার থাকবে। ভাই আমি আপনার সময় কথা বলি নাই, প্লিজ আপনি আপনার টাইমে কথা বলবেন, আমাকে কথা বলতে দেন একটু। সালাউদ্দিন ভাই, 2029 সাল পর্যন্ত মেবি শেখ হাসিনার সরকার থাকবে। ওকে, হ্যাঁ 2029, তারপরে নির্বাচনের বিষয় আসতো। তারা যেমন আমরা জাস্ট দেখেন এই যে এই বিপ্লবের মাঝামাঝি অবস্থা, আমরা মির্জা ফখরুল সাহেবের যদি বক্তব্যটা শুনে, অনেক যখন প্রশ্ন করা হয়েছিল উনি স্পষ্ট বলছেন আমরা সরকার পতনের আন্দোলনের চিন্তা ভাবনা আমাদের মাথায় এখন নাই। এখন হুট করে যখন একটা মিরাকল হয়ে গেল, যেদিন আপনার হচ্ছে বিপ্লবী সরকার গঠন হলো, ঠিক মনে হয় 1 উইক লেট করা হয় নাই, যে 1 উইক পর থেকেই আপনার হচ্ছে দ্রুত নির্বাচন দেন, দ্রুত নির্বাচন দেন, দ্রুত নির্বাচন দেন, কন্টিনিউয়াসলি আপনার হচ্ছে ফেনা তুলে ফেলার মতো একটা পরিস্থিতি হয়েছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে আপনি 2029 পর্যন্ত যেখানে নির্বাচন নিয়ে কথা বলার কোনো স্কোপ ছিল না, আপনি একটা বিপ্লব যখন হয়ে গেল, একটা মিরাকেল এটা হয়ে গেল, এই বিপ্লবীদের যারা এখানে হতাহত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা এখানে নিহত হয়েছে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, তাদের ব্যাপারে আমাদের কন্ট্রিবিউশনটা কতটুকু কি, আমরা তাদেরকে কতটুকু রিকগনাইজ করতে পেরেছি, এই অ্যানালাইসিসটুকু না করে আমরা ইনস্ট্যান্ট ওই রক্ত এখনো শুকায় নাই, সেই রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা ক্ষমতায় আসার জন্য নির্বাচনে কিন্তু আমরা মারামারা লাগাই দিচ্ছি। আমরা আন্দোলন সংগ্রাম করার জন্য স্লোগান দিচ্ছি, আমরা ইশতেহার ঘোষণা করতেছি অমুক দিন আন্দোলন হবে, তমুক দিন আন্দোলন হবে। আদৌ রাষ্ট্র গঠন করার জন্য এই যে প্রফেসর ইউনূস কিন্তু ক্ষমতালোভী ব্যক্তি না, তাকে নিয়ে আসা হয়েছে রাষ্ট্র গঠন করার জন্য। প্রফেসর ইউনূস যদি ইন্টারিম গভর্নমেন্টে যদি হেড না হইতো, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের ক্ষমতা ছিল না ভারত থেকে পুনরায় এই বাংলাদেশকে আবার মুক্ত করা, কারণ ভারত আবার কিন্তু যেভাবেই হোক এটা দখল করতো, সেনাবাহিনীদেরকে দিয়ে হোক বা যেভাবে হোক দখল করতো। বাংলাদেশের বিএনপি না, জামাত ইসলামী সহ কোন রাজনৈতিক দলের সেই হ্যাডম বা ক্ষমতা নাই যে ভারতের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার আবার আন্দোলনে তারা দাঁড়াবে, আন্দোলন করবে, সেটা নাই। এটা বুকে হাত দিয়ে বলতে পারবে না কেউ। তাহলে প্রফেসর ইউনূস কিন্তু ক্ষমতালোভী ব্যক্তি না, উনি স্পষ্ট ওনার বক্তব্যের মধ্যে উনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে আগামী 2026-এর জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে। কয়দিন আগে আমরা দেখেছি উনি বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্যটা উনি দিয়েছেন, উনি ওনার কথার বলিতে উনি বলেছেন যে জনগণ যদি চায় তাহলে 5 বছর ক্ষমতায় থাকতে পারে, দেয়ার ইজ এ ইফ কন্ডিশন। উনি একটা কন্ডিশনাল সেন্টেন্স বলেছেন, এটা তো শেখ হাসিনার ভাষায় বলার মতো কোনো বক্তব্য হয় নাই। আপনি আজকে দেখবেন যে প্রফেসর ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে গত 8 মাস তারা যে কাজগুলো করেছে বাংলাদেশ পুনর্গঠনের জন্য, বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধিশালী করার জন্য, বাংলাদেশের ভঙ্গুর অর্গানগুলোকে রিএস্টাবলিশ করার জন্য তারা যে কাজ করছেন, তাদের সেই কাজের মধ্যে সহযোগিতা আমরা কতটুকু করেছি, আমাদের অ্যানালাইসিস এটা হওয়া উচিত। এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে যারা করাপ্টেড, যারা এখনো ভারতপন্থী, তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। ইন্টারিম গভর্নমেন্টের একটা পলিসি অনুযায়ী তারা কিন্তু অলরেডি তারা বলেছে জুনের মাঝামাঝি পর্যন্ত নির্বাচন তারা দিয়ে দিবে। এর পরেও কেন আমাদের এত নির্বাচনে আমাদের ফেনা তুলতে হবে? আজকে আমার একটা স্পষ্ট প্রশ্ন, আমি মনির ভাইয়ের কাছে প্রশ্নটা রাখতে চাচ্ছি, উনি ওনার সময় উনি উত্তর দিবেন। এই বিপ্লবী সরকার অর্থাৎ যারা জীবন দিয়েছে বাংলাদেশে 5ই আগস্টে যেই ঘটনা ঘটলো, এই 36-এর এই ঘটনায় যারা শহীদ হয়েছে, এই শহীদদের ব্যাপারে, এদের রিকগনিশনের ব্যাপারে, এদেরকে সাপোর্টের ব্যাপারে বিএনপি এ পর্যন্ত কতটুকু কি করেছে?
এই জিনিসটা ওনার থেকে একটু শুনতে যাচ্ছি আমি। এত একটা পলিটিক্যাল পার্টি, বড় একটা রাজনৈতিক দল, ওনারা এদের রিকগনিশনের ব্যাপারে, এদের স্বীকৃতির ব্যাপারে, এদেরকে সাহায্যের ব্যাপারে বিএনপি দলীয়গতভাবে কতটুকু এগিয়ে এসেছেন, এটা ওনার থেকে একটু আমি জানতে চাচ্ছি। আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নির্বাচনের কতটুকু হয়ে যাবে। বাংলাদেশ যে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, আমাদের চারপাশে আমরা শত্রুর মুখে দাঁড়িয়ে আছি। ভারত যেভাবেই হোক আমাকে আবার তাদের হেজেমনির অন্তর্ভুক্ত করার জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তাদের মিডিয়াগুলো ধারাবাহিক মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে যাচ্ছে। কন্টিনিউয়াসলি বাংলাদেশকে একটা ডিপ স্টেট করার মিশনে তারা নেমেছে। ইন্টারন্যাশনালি, ন্যাশনালি, যেভাবে হোক তারা খেলতেছে। এই জায়গায় এই স্টেটটাকে উদ্ধার যদি না করতে পারি, আমার যদি সভরেন্টি যদি না থাকে, আমি আপনার হচ্ছে ইলেকশন, তারপর হচ্ছে আমি আমার পাওয়ার, এগুলো আমি কাদেরকে নিয়ে আমি প্র্যাকটিস করব? আমার তো এই সভরেন্টি রিকগনিশনের জন্য, সভরেন্টিকে শতভাগ নিশ্চিত করার জন্য, ভারতের পেট থেকে বাংলাদেশকে কিভাবে মুক্ত রাখা যায়, এই পলিসিতে ইন্টারিম গভর্নমেন্ট যতটুকু কাজ করছে, তাদেরকে রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ, জামাত ইসলামী সহ প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে বড় দায়িত্ব হচ্ছে এই গভর্নমেন্টকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করা। কারণ এটা যদি একটা এস্টাবলিশমেন্ট যদি না হয়, আপনি আজকে নির্বাচন দেন, যে ছোট যে দুই একটা সংস্কার করে আপনি নির্বাচন কমিশন সংস্কার করে বা যা করে আপনি নির্বাচন দেন, বা আপনি ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে নির্বাচন দিলে জনগণ বিএনপিকে ভোট, বিএনপি পাওয়ারে আসবে। আপনি পাওয়ারে আসার পরে বাংলাদেশকে কতটুকু আপনি স্বাধীন সার্বভৌমত্ব ধরে রেখে, সার্বভৌমত্বের শতভাগ নিশ্চয়তা দিয়ে, জনগণের অধিকার রেখে আপনি কতটুকু চালাতে পারবেন? আপনার পার্শ্ববর্তী যে শকুন দাঁড়িয়ে আছে, তাদেরকে আপনি কিভাবে মোকাবিলা করে আপনি দাঁড়াতে পারবেন? এই জন্য আমার যেটা বক্তব্য, প্রফেসর ইউনূস যে টিম নিয়ে উনি আছেন, ওনারা স্পষ্ট ওনারা ডিক্লেয়ার করেছেন, কয়েকবার ওনারা বলেছেন নির্বাচন তারা দিয়ে দিবেন, জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে। যদি এখানে আবার আবার আমি এজ এ সিটিজেন আমি বলতেছি, এদেশের জনগণ বাংলাদেশের মসনদে কারা থাকবে এটা নির্ধারণ করবে এদেশের জনগণ। আপনি আজকে একটা রেফারেন্ডাম দেন, যে রেফারেন্ডামে আপনি একটা অনলাইন একটা ভোট দেন, জনগণ নিশ্চয়তা দিবে যে এই ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদ কতদিন থাকবে। ইন্টারিম গভর্নমেন্ট কি 2 বছর থাকবে, না 3 বছর থাকবে, না কতদিন থাকবে, না রাজনৈতিক দলের অধীনে নির্বাচন দিয়ে সরকার গঠন করে দিয়ে দিবে, এটা জনগণ বিচার করবে। কারণ 36-এর বিপ্লবের শতভাগ স্টেক হোল্ডার কিন্তু এদেশের জনগণ, এককভাবে কোনো রাজনৈতিক দল না। এটা কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে আমরা এককভাবে স্টেক হোল্ডার। আমরা যেহেতু এই বিপ্লবের স্টেক হোল্ডার এদেশের সাধারণ জনগণ, এদেশের ছাত্র সমাজ, তাহলে এদেশের জনগণই নির্ধারণ করবে বাংলাদেশের মসনদে, বাংলাদেশের ক্ষমতায় কারা টিকে থাকবে। দ্বিতীয় পর্যায়ে আপনার কাছে আসবে, তবে একটু একটা বিষয় তো আমি বলবো নির্বাচন বিএনপি যেভাবে, বিএনপি আমি লেট মি ফিনিশ ওয়ান সেন্টেন্স, আমি শেষ করে দিচ্ছি। বিএনপি যেভাবে নির্বাচনে বারবার কথা বলতেছে, আমার কেমন যেন মনে হচ্ছে তারা আস্তে আস্তে জনগণ থেকে তারা দূরে সরে যাচ্ছে। তারা জনগণের ভাষায় তারা কথা বলতেছে না, জনগণের চাওয়া তারা না বুঝে তারা কথা বলতেছে। তা আমি বলবো বিএনপির মতো একটা এত বড় একটা রাজনৈতিক দল, তাদের অন্তত এই ক্ষেত্রে সিনসিয়ার হওয়াটা আমার কেমন যেন মনে হচ্ছে জরুরি। যে অন্তত এই সময়ে, এই যে টাইম আমরা পার করতেছি, এই সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে জনগণের ভাষা, জনগণের মতামত, জনগণের চিন্তা ভাবনাকে শতভাগ মূল্যায়ন করা উচিত। নচেত আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি ফেয়ার এন্ড আপনার হচ্ছে ফ্রি ইলেকশন হয়, ওখানে কিন্তু ভোটের ময়দানে কিন্তু জনগণ কিন্তু বিচার করে ফেলবে যে অ্যাকচুয়ালি তাদের বন্ধু কারা, আর অ্যাকচুয়ালি তাদের ভাষায় কারা কথা বলতেছে। জি মনির ভাই, আপনার প্রশ্নটা যদি বলেন। আমি যে প্রশ্নটা করতেছিলাম বিপ্লবের বিষয়টা আপনি বললেন, দ্বিতীয় পর্যায়ে আমি এই বিষয়ে আপনার মন্তব্য নেব। যে জুলাই আন্দোলন নিয়ে জনাব সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি আজকে একটা মন্তব্য দিয়েছেন, জুলাই আন্দোলন কোনো বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে অভ্যুত্থান ঘটেছে। এটা কি আসলেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে ঘটেছে, নাকি বিপ্লব হিসেবেই ধরা যায়? এখানে দুটো বিষয় আছে। বিপ্লব এখানে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আপনার হচ্ছে একটা পার্ট, আর আরেকটা বিষয় হচ্ছে দীর্ঘ নিষ্পেষণের মধ্যে থেকে এদেশের জনগণ যখন দেখতে পেয়েছে গত 16 বছর তারা অধিকার বঞ্চিত, তারা সব দিক দিয়ে নিষ্পেষিত, নির্যাতিত, তারা যখন দেখতে পেয়েছে তাদের অধিকার তারা আদায় করতে পারতেছে না, তারা যখন দেখতে পেয়েছে যে বাংলাদেশ তাদের জন্মভূমি, কিন্তু জন্মভূমি এটা তারা নিজেরা স্বীকার করতে পারতেছে না, তারা স্বাধীনভাবে চলতে পারতেছে না, সেই ক্ষোভ এবং কষ্ট থেকেই কিন্তু এই বিপ্লব, এই গণবিপ্লবেই কিন্তু তারা নিজেদেরকে মুক্ত করতে চেয়েছে। সেখান থেকে কিন্তু এই গণবিপ্লবটা হয়েছে। এখানে আমি আবারও বলতেছি, কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে আমি এই আন্দোলনের একক স্টেক হোল্ডার, না বিএনপি, না জামাত ইসলামী, না কোনো অন্য কোনো পলিটিক্যাল পার্টি। কারণ এই বিপ্লবের শতভাগ স্টেক হোল্ডার হচ্ছে এদেশের জনগণ, এদেশের ছাত্র সমাজ।
সুতরাং এদেশের ছাত্র সমাজ, এদেশের জনগণ, আর একটা বিশেষ করি, এটা তারা যেটা সিদ্ধান্ত দিবে সে আলোকে বাংলাদেশ আগাবে। বিপ্লবী সরকার, এই এবার আমি শেষ করি এটা, বিপ্লবী সরকার অনেক দেশে আপনি দেখবেন, প্রত্যেকটা দেশে বিপ্লবী সরকার কিন্তু রাষ্ট্র সংস্কারের জন্য কখনো 1 বছর, কখনো 3 বছর, কখনো 5 বছর, 7 বছরের সময় কিন্তু নিয়েছে। পৃথিবীতে কিন্তু এই ইতিহাস আছে। অর্থাৎ রাষ্ট্র গঠন করার জন্য যতটুকু সময় নেওয়া দরকার একটা বিপ্লবী সরকার কিন্তু সে সময়টা নেন। সুতরাং বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবে শুধু আপনার হচ্ছে বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে, আর কিছুই বাকি নাই। সিরিয়ার সাথে বাংলাদেশের আপনি হচ্ছে তুলনা করতে পারেন। সিরিয়াতে যে রাষ্ট্রের ক্ষতি হয়েছে তদ্রূপ বিল্ডিং এরও ক্ষতি হয়েছে, আপনার হচ্ছে শহরগুলো ভেঙে গিয়েছে। বাংলাদেশে হয়তো বিল্ডিং ভাঙে নাই, কিন্তু ইন্টারনাল এই সবকিছু ডিজেবলড হয়ে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই সবকিছুকে রিস্টাবলিশ করার জন্য কিন্তু বিপ্লবী সরকারের কিন্তু কাজ করতে হবে। আমরা প্রশ্ন করতে পারি, বিপ্লবী সরকারের যে উপদেষ্টা যারা আছে এদের মধ্যে কতজন নিরপেক্ষভাবে কাজ করতেছে, কতজন আবার ভারতের তাবেদারি করতেছে, গোলামি করতেছে? এখানে রাজনৈতিক দলগুলো এবং জনগণ পরামর্শ এবং মতামত দিয়ে কিন্তু সহযোগিতা করতে পারে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যদি এই স্ট্যান্ডার্ড যদি থাকে, এবং ইন্টারিম গভর্নমেন্ট যে নির্বাচনে যদি একটা রোডম্যাপ দিয়েছেন, এই রোডম্যাপ পর্যন্ত অপেক্ষা যদি করে, তাহলে জনগণের সমর্থন, জনগণের চাওয়া যে প্রত্যাশা যেটি আছে সেটা রাজনৈতিক দলগুলোর প্রতি শতভাগ থাকবে, এবং আমার বিশ্বাস রাজনৈতিক দলগুলো চেষ্টা করবে।